সকাল মানেই নতুন তথ্য, নতুন গল্প আর নতুন অসংখ্য কর্মসূচি। সুন্দর দিনের প্রত্যাশায় চ্যানেল 24 এর আয়োজন সকাল 24। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 13 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 28 জুলাই 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই দেশের চলমান পরিস্থিতি নিয়ে আপনাদের কিছু আপডেট তথ্য জানিয়ে দিতে চাই। আজ থেকে 3 দিন অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নতুন সূচি দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই 3 দিন ব্যাংক চলবে সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত। আমরা আরও বিস্তারিত জানবো, আমরা একটি প্রতিবেদন দেখে আসবো। উৎকণ্ঠা কেটে ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। নগরীর মোড়ে মোড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে রয়েছে সেনা সদস্যরা। শনিবার সরকারি অফিস ছুটি থাকায় বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল কিছুটা কম। কারফিউ শিথিল ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরতের আশা জানান সাধারণ মানুষ। ওই সময় তো বের হইতে পারি না, এই কারণে আমাদের ইনকাম নাই, ইনকাম না ছাড়া আমাদের খুব কষ্ট হয়েছে। দেশ যাতে শান্তভাবে চলে, আমরা যাতে পরিমাণ ঠিকমতো চালাইবার পারি। চাই তো শান্তি চাই, দেশে পরিবেশ ভালো থাকলে বেহেরি ভালো লাগবে। পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যেন তাড়াতাড়ি একটু নিরসন হয়। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে টানা 3 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। 28, 29, 30 এই 3 দিন অফিস টাইমটা থাকবে সকাল 9টা থেকে দুপুর বিকাল 3টা পর্যন্ত। ব্রডব্যান্ড চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট। রবি সোমবারের মধ্যে এটি চালুর আশা জানান আইসিটি প্রতিমন্ত্রী। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা তাদের নিরাপত্তার কথাটা ভেবে জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন, যারা প্রফেশনালস আছেন, তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক, শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক, সেটাই হচ্ছে আমরা চাই। শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। এবার একটু আমরা দেশ বিদেশের খবরগুলো জেনে আসব। আমরা চলে যাব পত্রিকায়। আমাদের হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা শুরুতে সমকালের শিরোনামগুলো দেখে নেব। সমকালের শুরুতে যে শিরোনামটি আমার চোখে পড়ছে, সন্দেহ হলেই আটক, মোবাইল ফোন ঘেঁটে দেখা হচ্ছে, তথ্য দিচ্ছেন সরকারি দলের নেতাকর্মীও, যাচাই বাছাই ছাড়াই আদালতে চালান, আন্দোলনের ছবি থাকলেই ধরা, দেশের অর্থনীতি পঙ্গু করতেই এই ধ্বংসযজ্ঞ, হাসপাতালে আহতদের পাশে প্রধানমন্ত্রী, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও শিবির সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু এবং ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশব্যাপী ধ্বংসাত্মক তাণ্ডব লীলা চালানো হয়। এটাই বোধহয় এর পেছনে তাদের ষড়যন্ত্র। পাশাপাশি আরেকটি শিরোনাম আমরা দেখছি, নতুন করে অনিশ্চয়তায় রপ্তানি ও রেমিটেন্স, আসছে না বললেই চলে রপ্তানি আদেশ, কমে যাওয়ার শঙ্কা রেমিটেন্স, রপ্তানি পণ্য আকাশপথে বেশি ব্যয় পাঠাতে হচ্ছে। ঢাকায় এ পর্যন্ত মামলা 207, গ্রেপ্তার 2536। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত পোশাককর্মী ইয়ামিন চৌধুরীর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে। গতকাল শনিবার সকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান। চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু। রাজধানী সহ সারা দেশে পুলিশ র্যাবের অভিযান। দর্শক, আমরা একটু জেলা শহরের পরিস্থিতি জানবো। আমরা শুরুতেই কারফিউর খবরাখবর আপনাদের জানাচ্ছিলাম। এবার একটু আমরা জেলা শহরে চলে যাব। আমরা চলে যাব সুনামগঞ্জে। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এআর জুয়েল।
এয়ার জুয়েল, বেশ অনেকদিন হলো কারফিউ চলছে, সেই সাথে কয়েকদিন ধরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে কিনা, কি পরিস্থিতি সেখানকার? সারিকা, সুনামগঞ্জে কিন্তু কারফিউ শিথিলের সময়সীমা হচ্ছে 12 ঘন্টা। সকাল 9টা থেকে 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা ঘোষণা জেলা প্রশাসক দিয়েছেন, যার ফলে কিন্তু ইতিমধ্যেই স্বাভাবিক হতে চলেছে জনজীবন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও খুলছে এবং দোকানপাটও আমরা খুলে দেখেছি এবং মানুষের যে স্বাভাবিক কর্ম সেগুলো আসলে অনেকটাই আগে থেকে বেড়েছে এবং দূরপাল্লার যে বাস আপনি বলেছেন, হ্যাঁ, দূরপাল্লার বাস পুরোপুরি চলাচল করছে এবং আপনি জানেন এটা একটা পর্যটন এরিয়া এবং এই মৌসুমটায় কিন্তু সুনামগঞ্জে প্রচুর পর্যটকের আনাগোনা থাকে। কিন্তু দেশের পরিস্থিতি এবং দুই দফা বন্যায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এই পর্যটন খাতে, প্রায় কয়েক কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আসলে আবারও পর্যটক ব্যবসায়ী যারা আছেন তারা আসলে চেষ্টা করছেন। তারা বলছেন যেহেতু দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে, ধীরে ধীরে কিছু পর্যটক আসছেন, তবে সেটা পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে। তবে আজ 9টা থেকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে 12 ঘন্টা, যার ফলে আমরা দেখেছি গত দুদিন ছুটির দিনেও কিন্তু ব্যাপক ভিড় ছিল মানুষের যাতায়াত বাজার কিংবা দূরপাল্লার বাস কিংবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। আজকেও যেহেতু রবিবার খোলার দিন, সেই ক্ষেত্রে ব্যবসা মানুষের স্বাভাবিক যে পরিস্থিতি সেটি আরও বাড়বে। এখন পর্যন্ত মানুষের যে স্বাভাবিক জীবন যেমন গেল কয়েকদিন ধরে কিন্তু গেল শুক্রবার থেকে মানুষের সেটি কারফিউ শিথিল হওয়ার পর থেকে বেড়েছে। আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল কিংবা যে পাড়া মহল্লা যে দোকানপাটগুলো আছে সেগুলো খুলতে দেখেছি। তবে দুই দফা আপনি জানেন সুনামগঞ্জের আগে 2 দফা বন্যা হয়ে গেছে, যার ফলে ব্যাপক ক্ষতি ছিল কৃষি খাতে কিংবা অর্থনৈতিক অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষতিতে পড়েছিল সুনামগঞ্জ। তবে সেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে সেই এই দেশের এই পরিস্থিতির কারণে। তবে তারা আশা করছেন যে ধীরে ধীরে যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কারফিউ শিথিল হচ্ছে, সেই কারণে তারা ক্ষতি এবং কাটিয়ে ওঠার আর চেষ্টা আবার করছেন মানুষজন। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই মৌসুমটা কিন্তু পুরো হাওড় জুড়ে কিন্তু পর্যটন ব্যবসার সাথে হাজার হাজার মানুষ জড়িত। সেই মানুষজনের আসলে জীবিকার যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে মানুষরা কিছুটা স্বস্তিতে নিঃশ্বাস ফেলছেন। তারা বলছেন হয়তো পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং আবারও পর্যটন মুখর হয়ে পড়বে সুনামগঞ্জ হাওড় অঞ্চল। সারিকা। এয়ার জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সুনামগঞ্জের খবর জানছিলাম। আমরা জানছিলাম দূরপাল্লার বাস বেশ কয়েকদিন ধরেই চলাচল করছে এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে। আমরা সমকাল পড়ছিলাম, সমকালের পরে আমরা একটু প্রথম আলোর প্রথম পাতায় একটু চোখ বুলিয়ে নেব। ক্ষুদ্র ও মাঝের শিল্পে কমেছে উৎপাদন বিপণন। উদ্যোক্তারা জানান, করোনা পরবর্তী 4-5 বছরে বেশ কিছু সংকটের মধ্য দিয়ে গেছেন তারা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি তাদের সংকট আরও বাড়িয়েছে। ইন্টারনেট পুরোপুরি সচল না থাকায় ব্যবসায়ীরা, বিশেষ করে এসএমই উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, বলেছেন মোহাম্মদ মাসুদুর রহমান, চেয়ারপারসন এসএমই ফাউন্ডেশন। আরও 2 সমন্বয়ক ডিবির হেফাজতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসপাতাল থেকে তুলে নেওয়া নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক ছাড়া পাননি। গতকাল শনিবার সন্ধ্যায় আরও 2 সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 5 সমন্বয়ককে হেফাজতে নিল ডিবি। দর্শক, প্রথম আলোর পরে আমরা চলে যাব কালের কণ্ঠে। দেখে নেব কালের কণ্ঠেরও প্রধান শিরোনামগুলো। নিহতদের বেশিরভাগই শ্রমিক। 3 হাসপাতালে চিকিৎসা নিয়েছে 2000-এর বেশি মানুষ। জরুরি অস্ত্রোপচার করা হয়েছে 5 শতাধিক রোগীর। 18 থেকে 21 জুলাই 1 লাখ সিমধারী ঢাকায় ঢুকেছিল। অর্থনীতি পঙ্গু করে ভিক্ষুকের জাতি করতেই সহিংসতা। আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। একই দিন সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজার ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন তিনি। শিবির ছাত্রদলের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার পরদিনই শিক্ষার্থী হত্যা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এমবিএ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজের মৃত্যু ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে এই 2 শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
দর্শক, কালের কণ্ঠের পরে আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো এবারে দেখব। ছুটির দিনেও রাজধানীতে অসহনীয় যানজট, সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। গতকাল শনিবার ছিল ছুটির দিন, এরপরও রাজধানীতে সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল অসহনীয় যানজট। পল্টন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, পান্থপথ, রাসেল স্কয়ার, ধানমন্ডি 27 নম্বর ক্রসিং, সায়েন্স ল্যাব, 7 মসজিদ রোড, আসাদ গেট, ফার্মগেট, মহাখালী, বনানী, গুলশাম, বেগম রোকেয়া সরণি, শ্যামলী সহ রামপুরা বাড্ডা এলাকার প্রধান সড়কগুলোতে যানজট ছিল চোখে পড়ার মতো। পণ্যবাহী গাড়ির সংকটে বেড়েছে ভাড়া, স্বাভাবিক চেহারায় ফিরেছে খাতুনগঞ্জ। এতদিন পণ্য পরিবহন বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর ও বেসরকারি ডিপোগুলোতে পণ্যের স্তূপ পড়ে আছে। এখন চলাচল স্বাভাবিক হওয়ার পর আমদানিকারক ও ব্যবসায়ী পণ্য পরিবহনে হুমড়ি খেয়ে পড়ছে, ফলে চাহিদা বেড়ে যাওয়ায় পণ্য পরিবহনে নিয়োজিত গাড়ির সংকট দেখা দিয়েছে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের মোটামুটি প্রধান শিরোনামগুলো। আমরা সব শেষে বণিক বার্তা শিরোনামগুলোতে চোখ বোলাবো। আন্তর্জাতিক অর্থনীতিতে আরও চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। চলতি হিসেবের ঘাটতি ও রিজার্ভ। 2023-24 অর্থ বছরের মে শেষে দেশের চলতি হিসেবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে $5.98 বিলিয়ন। 30 জুন দেশে BPM 6 পদ্ধতি অনুসরণে গ্রস রিজার্ভের পরিমাণ ছিল $21.79 বিলিয়ন। নেট রিজার্ভ ছিল $16.77 বিলিয়ন। বাসার পাশেই গুলিবিদ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজার, ব্যাংকার দুলাল মাহমুদের মৃত্যু। আমার ভাইটা তো আর ফিরে আসবে না, কি হবে কথা বলে। আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছি, কি হবে কথা বলে। আমরা বোন জামাইটা, আমার ভাইটা তো আর ফিরে আসবে না, বলেছেন দুলাল মাহমুদের স্ত্রীর বড় বোন, এমনটি জানান। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, বিভিন্ন জেলা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। মেহেরপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রয়েছে মেহেরপুর থেকে ছেড়ে যাচ্ছে। আমি যে স্থানে দাঁড়িয়েছি মেহেরপুর হোটেল বাজার মোড়ে, এখান থেকে শতাধিক গাড়ি ছেড়ে যায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সেই গাড়িগুলো আমরা এখান থেকে দেখছি সকাল থেকেই নিয়মিত ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটা কাউন্টারের সামনে গাড়িগুলো অবস্থান করছে, যাত্রীরা আসছেন এবং তারা সেই গাড়িতে চেপেই চলে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। তো কাউন্টার মাস্টার যেটি বলছেন যে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের খারাপ ঘটনা না থাকে বা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ধরনের নির্দেশনা না থাকে, তাহলে নিয়মিতভাবে যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো দূরপাল্লার উদ্দেশ্য ছেড়ে যাবে। অন্যদিকে আমরা দেখেছি যে পণ্যবাহী যে পরিবহনগুলোর একটি সংকট ছিল মেহেরপুরে, বিশেষ করে কৃষি প্রধান এই এলাকা, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ এখানকার উৎপাদিত সবজি সরবরাহ করা হয়। মাঝে কারফিউ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সেই ট্রাকগুলো ছেড়ে যেতে পারছিল না, যার কারণে কৃষকরা কিন্তু ক্ষতির মুখে পড়েছিল। গেল কয়েকদিন ধরে সেই পণ্যবাহী ট্রাকগুলো ছেড়ে যাচ্ছে। এখন কৃষকদের যে উৎপাদিত পণ্য, সেই পণ্যগুলো জেলার চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এক কথা বলা যায় এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, যাত্রীরাও এখানে আসছেন এবং স্বস্তিতে তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। তবে যাত্রীরা বলছেন যে সব ধরনের যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলো যদি বিশেষ করে দূরপাল্লা বা আন্তঃজেলার বাসগুলো বা কৃষিজ যে পণ্য বহনকারী যে ট্রাকগুলো রয়েছে, এগুলো যদি আন্দোলনের আওতামুক্ত রাখা হয়, তাহলে খুব সহজেই যে সাধারণ যারা মানুষ রয়েছে তারা উপকৃত হবে। তো এই ছিল দূরপাল্লা পরিবহনের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, দূরপাল্লার বাস ছেড়ে যেতে শুরু করেছে কয়েকদিন হলো, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে আমরা জানছিলাম। আমরা শুরুতেই সুনামগঞ্জের খবরাখবর জানছিলাম, এবারে আমরা মেহেরপুরের খবর নিয়ে আসলাম। দর্শক, এই মুহূর্তে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। পর আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আয়োজনে এই পর্যায়ে আমরা আবহাওয়া বার্তাটি জানব।
আমরা আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে জানিয়েছিলাম এই মাসের শেষ 10 দিন প্রচণ্ড গরম পড়তে পারে। রাজধানী ঢাকাতে আমরা তেমনটি দেখছি। অন্যান্য বিভাগগুলোর কি পরিস্থিতি আমরা এক নজরে সেই পূর্বাভাসগুলো দেখে আসব। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানবো এবারে। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 36.6, সর্বনিম্ন 28.3, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 37, সর্বনিম্ন 29.5, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 26.9, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 33.6, সর্বনিম্ন 27.2, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 38.7 ডিগ্রি সেলসিয়াস। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম, এবার একটু আমরা উপকূলের দিকে নজর দেই। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সাগরে নেমেছে জেলেরা। দর্শক, বরগুনা থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। 23 জুলাইয়ের পরে গভীর সাগরে মাছ শিকারে যাওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সাগর উত্তাল থাকার কারণে আসলে অনেক ট্রলারই, বেশিরভাগ ট্রলারই যেতে পারেনি। তবে গতকালকে থেকে ট্রলার মাছ শিকারে যেতে শুরু করেছে সাগর কিছুটা শান্ত হওয়ার পরে। তো এই ট্রলারগুলো ফিরতে হয়তো 5 থেকে 7 দিন সময় লাগবে এবং এইখান থেকে ফেরার পরেই, জেলেরা ফেরার পরেই বোঝা যাবে যে আসলে সাগরে জেলেদের জালে কি ধরনের ইলিশ ধরা পড়েছে বা আসলে সেই কাঙ্ক্ষিত ইলিশ তারা আসলে পাচ্ছেন কিনা। তো এটার উপরেই নির্ভর করবে যে জেলেদের গত 2 মাসের বেশি যে তাদের কর্মহীন এবং যে দুর্বিষহ জীবন তাদের যে ছিল, সেই যে সময়টি আসলে কাটিয়ে ওটা আসলে নির্ভর করবে যে জেলেদের জালে যদি কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ে। এবং ট্রলার মালিকরা যে বিষয়টি জানিয়েছেন যে তারা আসলে এই যে প্রায় 2 মাসের বেশি তাদের আসলে মাছ শিকার করতে না পারা এবং বছরের আরও যে বেশ কিছু সময় অবরোধ থাকার কারণে এবং বিশেষ করে যে এখন যে ইলিশের যে সিজন, এই সিজনেই কিন্তু একটি 65 দিনের অবরোধ, এটি যদিও তারা মানতে চান না, তারপরে সরকারের যে দেয়া অবরোধ তারা সেটি হয়তো মানতে বাধ্য হচ্ছে না। আসলে এর বাইরে কিন্তু পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে ইলিশের সেরকম দেখা মিলছে না এবং যাও আছে সেটি কিন্তু ক্রয় ক্ষমতার অনেক বাইরে। তো যেটি হচ্ছে যে আড়তদার, পাইকার তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে ইলিশের সরবরাহ কম বিধায় আসলে ইলিশের দামও কমছে না। তো যদি অবরোধের পরে যদি কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে হয়তো ইলিশের দাম কিছুটা কমতে পারে, এমনটি যারা ব্যবসায়ীরা জানিয়েছেন। জেলেদের জীবনযাত্রা নিয়ে এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। দর্শক, নানান তথ্য আমরা জানলাম, এবার একটু জন্মদিনের দিকে নজর দেই। আজ 28 জুলাই। আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা। দর্শক, এবার আমরা জানবো আপনাদের সাথে আজকের এই দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন, তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাবো। সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজও আমরা এক নজরে দেখে নেব। 1804 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান বস্তুবাদী, দার্শনিক ও নীতিশাস্ত্রজ্ঞ লুডভিগ ফায়ারবার্গ। তিনি একাধারে একজন নৃতত্ত্ববিদ, খ্রিস্ট ধর্মের বিরোধিতা ও স্বাধীন সংবেদনক্ষম ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করার জন্য স্মরণীয় হয়ে আছেন। তিনি গোঁড়া ধর্মের বিপরীতে ধর্মীয় মনোবিজ্ঞান প্রস্তাব করেন এবং জার্মান বস্তুবাদী দর্শন শাখার বিকাশ ঘটান। 1901 সালের এই দিনে জন্মগ্রহণ করেন উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের বিশিষ্ট বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ কমরেড মণি সিংহ। আন্তর্জাতিক অঙ্গনে মহান মুক্তিযুদ্ধের পক্ষে সমাজতান্ত্রিক শিবিরে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন, সাহায্য, সহযোগিতা আদায়ে কমরেড মণি সিংহের অবদান অবিসংবাদিত।
1911 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সঙ্গীত শিল্পী কমল দাশগুপ্ত। ছিলেন একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। 30 এবং 40-এর দশকে গ্রামোফোন ডিস্কে তার সুরে গাওয়া বহু গান অত্যন্ত জনপ্রিয় ছিল। কমল প্রায় 400 নজরুল সঙ্গীতে সুরারোপ করেন, যা তার শিল্পী জীবনের এক বিরাট কৃতিত্ব। তার সুরারোপিত গানের সংখ্যা প্রায় 8000। 1930 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। তাকে বাংলা সঙ্গীতের প্রতীকী স্বরূপ হিসেবে বিবেচনা করা হয়। 10 বছর বয়সে ফিরোজা বেগম কাজী নজরুলের সান্নিধ্যে আসেন। কাজী নজরুল অসুস্থ হওয়ার পর ফিরোজা বেগম নজরুল সঙ্গীতের শুদ্ধ স্বরলী ও সুর সংরক্ষণের ব্যবস্থা করেন। 1993 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ পেশাদার ফুটবলার হ্যারি এডওয়ার্ড কেন। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের অন্যতম শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। কেন 2018 বিশ্বকাপে 23 সদস্যের ইংল্যান্ড জাতীয় দলে ডাক পান এবং অধিনায়কের দায়িত্ব পান। দর্শক, তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার শুভ সকাল।